কালের অর্থনীতি পুনরুদ্ধারে ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির ভূমিকা। আমাদের অর্থনীতি ভালোই করছিল গত 2 দশক বা 1.5 দশক বলবো প্রায়। খুব ভালো করছিল, আমাদের প্রবৃদ্ধি এই অঞ্চলের সবচেয়ে ভালো ছিল। আমাদের দারিদ্র্য কম ছিল এবং কমে এটা প্রায় 20.5% নেমে এসেছিল এবং যেটাকে এক্সট্রিম পভার্টি বলে, অতি দারিদ্র্য, সেটাও কমে 10-11% নেমে এসেছিল। সুতরাং আমরা খুব আশাবাদী ছিলাম যে আমরা খুব তাড়াতাড়ি আমাদের এই দারিদ্র্যের যে অভিশাপ সেখান থেকে খানিকটা মুক্তি পাবো এবং আমাদের টেকসই উন্নয়ন সেটা আমরা অর্জন করব 2030 সালের মধ্যে। এখনো আমরা আশা করছি, কিন্তু এই করোনা আসাতে একটা ধাক্কা তো খেয়েছে আমাদের অর্থনীতি এবং সারা বিশ্বের অর্থনীতি ধাক্কা খেয়েছে এবং আমরা আন্তর্জাতিক ভাবে খুব রিলেটেড। এখন আগের মতো আর আমাদের দেশের অর্থনীতি একটা সেলফ রিলায়েন্ট ইকোনমি সেই অর্থে না। আমরা আন্তর্জাতিক অর্থনীতির সাথে জড়িয়ে আছি, নানা স্তরে স্তরে জড়িয়ে আছি এবং স্থানীয়, আঞ্চলিক এবং আন্তর্জাতিক নানা সাপ্লাই চেইনের সাথে আমরা এখন যুক্ত। এবং এই কারণে এই যে লুপগুলো, অনেকগুলো ইন্টার রিলেশনস, এগুলো হঠাৎ করে একটা দুটো লুপ যদি ছুটে যায় তাহলে কিন্তু পুরো অর্থনীতিটা, আন্তর্জাতিক অর্থনীতিটাই সংকটে পড়ে। সেজন্য আমরাও সংকটে খানিকটা পড়েছি, কিন্তু আমাদের নিজস্ব কিছু শক্তি আছে, আমাদের অন্তর্নিহিত শক্তি আছে। সেই শক্তিগুলোর কারণে এবং আমাদের মানুষ খুবই পরিশ্রমী, এন্টারপ্রেনিউরিয়াল, অর্থাৎ তারা উদ্যোক্তা শ্রেণী, তাদের কারণে আমরা আগের চেয়ে অনেক ভালো করছি। আমি শুরু করি একটি কোটেশন দিয়ে। বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট জেইলা পাজারভাসি ওলো, টার্কিশ একজন অর্থনীতিবিদ, তিনি সিঙ্গাপুরে 2018 সালে এরকম একটি বক্তৃতা করেছিলেন। বক্তৃতাটা ছিল এরকম যে আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করা ছাড়া দারিদ্র্য দূরীকরণ সম্ভব নয় বলে আমি মনে করি। অর্থায়ন ভালো হতে পারে, খারাপ হতে পারে, কুৎসিত হতে পারে। আমাদের এমন অর্থায়ন নিশ্চিত করতে হবে যা সকল নাগরিকের কাজে আসে, যার মাধ্যমে এসএমই খাতের বিকাশ সুরক্ষিত হয়। কেবল বৃহৎ ব্যাংকার বা ধনী বা অল্প কিছু সুবিধাপ্রাপ্ত মানুষের কথা ভাবলে চলবে না। তার মানে তোমার ফাইন্যান্স ফর মেনি, মাত্র কতিপয়ের জন্য অর্থায়ন নয়, আমাদের সবার জন্য অর্থায়ন, এরকম একটি প্রক্রিয়া নামই অর্থনৈতিক অন্তর্ভুক্তি। এবং এই প্রক্রিয়াটা এখন যেহেতু আমরা ডিজিটাল টেকনোলজির যুগে আছি, সেজন্য এটাকে আমরা ডিজিটাল টেকনোলজি ব্যবহার করে এটাকে আরো ত্বরান্বিত করছি। এই জন্য আমরা ডিজিটাল ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বা ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির কথা বলছি। বাংলাদেশ অনেকটা এগিয়ে গেছে ডিজিটাল টেকনোলজিতে, কারণ আমরা ডিজিটাল বাংলাদেশ স্লোগান দিয়ে কাজ শুরু করেছি 2009 সাল থেকে এবং সেই প্রক্রিয়া চলছে। আমরা বিগত দশকে বাংলাদেশ যে আর্থিক অন্তর্ভুক্তির যে নীতি আমরা গ্রহণ করেছিলাম, আমরা মূলত বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করেছিলাম, কিন্তু সরকারেরও এর সাথে সম্পৃক্ততা ছিল এবং সরকার নিজের যে অর্থায়ন প্রক্রিয়া, যেটাকে G2P বলে, সেই প্ল্যাটফর্ম তারা তৈরি করেছে এবং একসঙ্গে আমরা সেন্ট্রাল ব্যাংক এবং মিনিস্ট্রি অফ ফাইন্যান্স আমরা একসঙ্গে কাজ করেছিলাম, করে একটা মানসম্পন্ন অর্থনৈতিক অন্তর্ভুক্তির একটা ব্যবস্থা করেছিলাম। এখন সরকার খুব শিগগিরই এটাকে একটা আইনে, একটা স্ট্র্যাটেজি হিসেবে নিয়ে যাচ্ছে, আইনের আওতায় নিয়ে আসবে, সবাইকে অন্তর্ভুক্তি করবার কথা। তো সুতরাং আমরা মানুষ 3 ভাবে শেখে, বঙ্গবন্ধু বলেছেন। একটা হলো যে লেখাপড়া করে শেখা যায়, আরেকটা হলো যে অন্যকে দেখে শেখা যায়, আরেকটা হলো করে শেখা যায়। বঙ্গবন্ধু বলতেন যে আমি করে শেখার পক্ষপাতী। তা আমরাও যে অন্তর্ভুক্তির কথা বলছি, আর্থিক অন্তর্ভুক্তি করছি, এটা লার্নিং বাই ডুইং অ্যাপ্রোচে আমরা কাজ করেছি, আমরা করে করে শিখেছি। শুরুতে আমরা কাজ করেছি, যদি ভুল করেও থাকি মাঝপথে গিয়ে সেই ভুলগুলো কারেকশন করবার চেষ্টা করেছি এবং করে করে আজকে একটা রিফাইন একটা রূপ নিচ্ছে। আমরা মানসম্পন্ন একটা কার্যকর সাশ্রয়ী আর্থিক সেবা প্রাপ্তি নিশ্চিত করাই ছিল আমাদের উদ্দেশ্য। আমরা একটা মানবিক ব্যাংকিং করতে চেয়েছি এবং সাধারণের
আর্থিক সেবা দেবার চেষ্টা করেছি। সেই সেবা লেনদেনের মধ্যে হতে পারে, তারপরে মূল্য পরিশোধের জন্য হয়, সঞ্চয় করবার জন্য হয়, ঋণের জন্য হয়, বীমার জন্য হয়। এরকম জিনিসগুলো যে সবার জন্য যখন হয় তখনই এটাকে আর্থিক অন্তর্ভুক্তি বলে। সকলের জন্য এটা একটা সামাজিক দায়বোধের বিবেচনায় একটি টেকসই সেবা কাঠামো দাঁড় করানোই ছিল আমাদের আর্থিক অন্তর্ভুক্ত নীতির মূল লক্ষ্য। তো আমাদের খেয়াল করতে হবে যে আমাদের যে সামাজিক পিরামিডটা আছে এর পাটাতনে কিন্তু সেবা পৌঁছে দেওয়াই আমাদের সরকারের লক্ষ্য, আমাদের কেন্দ্রীয় ব্যাংকের লক্ষ্য এবং আমাদের সমাজেরও লক্ষ্য। তিনটি বিষয় কাজ করে, তোমরা খেয়াল করবে। একটা হলো রাষ্ট্র, একটা বাজার, আরেকটি হলো সমাজ। এই তিনের মধ্যে সমাজই হলো ভারসাম্য রক্ষা করে বাজার এবং রাষ্ট্রের মধ্যে। সুতরাং রাষ্ট্র এই তিনজনকে নিয়েই কাজ করে এবং আমরা আর্থিক অন্তর্ভুক্তি যদি আনতে চাই তাহলে আমাদের বাজারের উপরেও যেমন নির্ভর করতে হবে, সমাজের উপরেও নির্ভর করতে হবে। সামাজিক অনেক সংগঠন আছে, সেগুলোকেও কাজে লাগাতে হবে। তো সব মিলে সমাজের নিচের তলা যারা, তাদের কাছে পৌঁছতে হলে পরে আর্থিক অন্তর্ভুক্তি খুব জরুরি এবং এইখানে আইসিটি ও ডিজিটাইজেশন আমাদের খুব কাজে লেগেছে। আমরা যে ডিজিটাল বাংলাদেশ করবার যে স্লোগান মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছিলেন, তারই একটা অংশ হিসেবে আমরা আর্থিক ক্ষেত্রে এই ইনক্লুশনের মাধ্যমে, ডিজিটাল টেকনোলজি ব্যবহারের মাধ্যমে আমরা এটাকে ত্বরান্বিত করবার চেষ্টা করেছি। এখানে আমরা কয়েকটা জিনিসের উপরে নজর দিয়েছি। একটা হলো এসএমই অর্থায়ন, অর্থাৎ স্মল এবং মিডিয়াম এন্টারপ্রাইজ যারা, ইনফ্যাক্ট এখন আরো ছোট করে নিয়ে আসছে, কটেজ, তোমার মাইক্রো, স্মল এবং মিডিয়াম, এই চারটা খাতকে রিচ করবার চেষ্টা করছে। কদিন আগে যে প্রণোদনা প্যাকেজ সরকার দিয়েছে প্যান্ডেমিকের কারণে, সেখানে 20,000 কোটি টাকার বাজেট কিন্তু এই সিএমএসএমইর জন্য করেছে। কৃষির জন্য আরো 5,000 কোটি টাকা, এমএফআই দের জন্য 3,000 কোটি টাকা, এরকম আরো অনেক প্রোগ্রাম সরকার নিয়েছে। এগুলোর উদ্দেশ্য হলো যে এসএমই খাতের অর্থায়নটাকে বাড়াবে, কারণ এসএমই তে এখনো 80% কর্মসংস্থান আমাদের, এবং এই কৃষির পাশাপাশি অকৃষি খাতেরও সমান বিকাশ করতে হয়, কারণ এক জায়গা থেকে চাহিদা তৈরি হয় আরেক জায়গায় যায়। কৃষি যখন চাহিদা তৈরি করে, শিল্প তখন ভালো করে। আবার এই কৃষিকে শিল্পে আনতে হলে পরে মাঝখানে অনেক ইন্টারমিডিয়েট স্টেপ পার হয়ে আসতে হয়। সেই জন্য অকৃষি খাতের উন্নয়নও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। নারীর ক্ষমতায়ন, আমরা ডিজিটাল টেকনোলজি ব্যবহার করে নারীর ক্ষমতায়নে অনেকটা উদ্যোগ নিয়েছি এবং নারী উদ্যোক্তাদের জন্য অর্থায়নের ব্যবস্থা করার মাধ্যমে কিন্তু আমরা সেই জায়গাটায় গিয়েছি। আজকে বাংলাদেশে দেখো, এই প্যান্ডেমিকের সময়, এই মহামারীর সময় কত মহিলা ঘরে বসে রান্না করছে, সেই রান্না বিক্রি করছে, ঘরে বসে নানা রকমের ব্যবসা বাণিজ্য এগুলো করছে, এবং এগুলোর জন্য এই প্রণোদনা প্যাকেজও তাদের জন্য 5% অর্থ কিন্তু আলাদা করে রাখার ব্যবস্থা করা হয়েছে। আর যেটা সেন্ট্রাল ব্যাংক রিফাইন্যান্স করবে সেটার 15% মেয়েদের জন্য রাখা হয়েছে। সুতরাং এই জায়গাগুলোতে নারীর ক্ষমতায়ন খুব গুরুত্বপূর্ণ। আরেকটা লক্ষ্য হলো গ্রামীণ অর্থনীতির গতি বৃদ্ধি। কৃষি আমাদের সবচেয়ে বেশি মনোযোগ দাবি করে, কারণ কৃষিতে এখনো 40-50% মানুষ কর্মসংস্থান পায়। কৃষির চাহিদা তৈরি করে শিল্পের, সেজন্য কৃষির উপরে খুব গুরুত্ব দিতে হয়। আরেকটা হলো আগামীর পৃথিবী হবে অনেক বেশি সবুজ, কারণ আমরা ক্লাইমেট চেঞ্জের কারণে অনেকগুলো চ্যালেঞ্জের মুখে পড়ে আছি। তোমরা তো আরো ভালো বুঝবে যে তোমরা ক্লাইমেট চেঞ্জের কি ধরনের প্রভাব পড়ছে। এই যে আমফান হয়ে গেল, বন্যা নামছে না, এগুলো সব ক্লাইমেট চেঞ্জের চ্যালেঞ্জ, এবং এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে আমরা অর্থনীতিটাকে সবুজ করতে চাই এবং উদ্ভাবনীমূলক অর্থনীতি করতে চাই। বাংলাদেশ ব্যাংক গ্রিন ফাইন্যান্সিং বলে বেশ কিছু প্রকল্প হাতে নিয়েছিল এবং এখনো চালাচ্ছে। তারা গ্রিন ফাইন্যান্স করছে এবং এই আর্থিক অন্তর্ভুক্তির একটা অংশ ছিল গ্রিন ফাইন্যান্স। বাংলাদেশ ব্যাংকের যে সাহসী যে ও উদ্ভাবনী যে নেতৃত্ব, তারা সেবাকে ডিজিটাইজেশনে রূপান্তরিত করবার অগ্রাধিকার নিশ্চিত করেছিল। এবং আমরা একটা গবেষণায় দেখেছি যে এই গত এক দশকে 2013 থেকে 2018 এই সময়টা আমরা একটা হিসেবে নিয়েছি। তার ধরো কত প্রায় 5 বছরের কথা হবে। সেই সময়টা 7% বেড়েছে প্রতি 1 লাখ নাগরিকের সেবা দেয়ার বিদ্যমান ব্যাংকের শাখা বেড়েছে। 68% বেড়েছে প্রতি 1 লক্ষ নাগরিককে সেবা দেওয়ার জন্য বিদ্যমান এটিএম মেশিনের সংখ্যা।
7.8 থেকে 8.7 উন্নীত হয়েছে। এখন তো গ্রামে গঞ্জেও এটিএম চলে গেছে। 257% বেড়েছে 1 লক্ষ নাগরিককে সেবা দেওয়ার জন্য বিদ্যমান মোবাইল মানি এজেন্টের সংখ্যা, এবং 187 থেকে 667 উপনীত হয়েছে। এটা আমার মনে হয় এখন আরো বেড়েছে, 300% বেড়েছে প্রতি 1000 নাগরিকের জন্য মোবাইল মানি অ্যাকাউন্টের সংখ্যা। আগে ছিল 45, এখন 178। এখন প্রায় 10 লক্ষ এজেন্ট কাজ করছে আমাদের সারা বাংলাদেশ মিলে মোবাইল ব্যাংকিং এ। 661% বেড়েছে প্রতি 1000 নাগরিকের জন্য মোবাইল মানি লেনদেনের সংখ্যা। আমি একটু পরে এই অঙ্কগুলো আরো আসবো। তো এরকম একটি পরিস্থিতিতে বাংলাদেশে, তাহলে দেখো ডিজিটাল যে অর্থনীতি, ডিজিটাল যে ফাইন্যান্সিং, সেটার গতি কি হারে বাড়ছে, এখনো বেড়ে চলেছে। এবং এটা বাড়াটা যে খুব জরুরি, সেটা আমি এই ভারতের গভর্নর রঘুরাম রাজন ছিলেন আমার খুব বন্ধু মানুষ, তিনি তার বইতে লিখেছেন যে বিদ্যমান বাজার ব্যবস্থা সমাজের বৃহৎ অংশের জন্য হতাশার কারণ হয়েছে। বাজারের শক্তি যে জীবন জীবিকার মান উন্নয়নে কাজে লাগতে পারে, মানুষের মনে সে বিশ্বাসটি ফিরিয়ে আনতে হবে। বাজার ব্যবস্থার সুফল যেন মানুষ পায় তা নিশ্চিত করতে যে প্রতিবন্ধকতাগুলোর কারণে অধিকাংশ মানুষ বাজারের সুফল পাচ্ছেন না, সেগুলো দূর করতে হবে। তখনই প্রত্যেক নাগরিক তার ভাবনা অর্থাৎ আইডিয়া এবং উৎপাদিত পণ্য নিয়ে বাজারে প্রতিযোগিতা করতে পারবেন এবং প্রবৃদ্ধিতে ভূমিকা রাখতে পারবেন। অর্থাৎ বাজারটা আমরা যেটা করি, আমাদের মার্কেটটা কয়েকজনে দখল করে ফেলে, কিন্তু আসলে মার্কেট ইজ ফর মেনি। আমাদের সবার জন্য, মানে অনেক মানুষের জন্য যদি মার্কেটে যুক্ত করতে পারি, তাহলে প্রতিযোগিতা হয়। প্রতিযোগিতা হলে জিনিসপত্রের দাম স্থিতিশীল থাকে। সেই জন্য বাজারটাকে খুব শক্তিশালী করতে হয় এবং বাজারে অংশগ্রহণটা বাড়াতে হয়। তো এরকম একটি প্রেক্ষাপটে আমরা করোনা কালের বিশ্ব অর্থনীতি নিয়ে কিছু কথা বলবো। করোনা কালে দেখতে পাচ্ছি যে স্থবির হয়ে গেছে বিশ্ব অর্থনীতি। মহামারীর কারণে বিশ্ব অর্থনীতির আকার 5% ছোট হবে এই বছর, এরকম আশঙ্কা করছে বিশ্ব ব্যাংক। নতুন করে দারিদ্র্যে পতিত হয়েছে কয়েক কোটি মানুষ এরই মধ্যে, এবং বাংলাদেশও দারিদ্র্যের সংখ্যা বেড়ে, দরিদ্র মানুষের সংখ্যা কিন্তু বেড়েছে। সংস্কারের আবার নয়া সুযোগও সৃষ্টি হয়েছে, যেমন বিশ্ব অর্থনীতিকে আরো জনবান্ধব করার নয়া সুযোগ তৈরি হয়েছে এই মহামারীর কারণে। কারণ করোনা পরবর্তীকালে ডিজিটাল বিজনেস মডেল দিতে পারে কার্যকর সমাধান। আমরা ইতিমধ্যে ডিজিটাল এই যে এখনকার যে কাজটি করছি ডিজিটালি করছি, যেটা হয়তো আমাকে তোমার কুষ্টিয়া গিয়ে করতে হতো, এখন বসে করছি। সুতরাং বিজনেস মডেলও এরকম ডিজিটাল টেকনোলজি ব্যবহার করে অনেক নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে। প্রকৃতি কিন্তু এখন অনেকটা নিঃশ্বাস ফেলতে পারছে এই ডিজিটাল, এই লকডাউনের কারণ পরপরই। সুতরাং এই সময়টায় ডিজিটাল টেকনোলজি আরো ব্যবহার করে বিজনেস মডেলটাকে আরো কস্ট ইফেক্টিভ করার সুযোগ আছে। আর্থিক খাতের চ্যালেঞ্জ যেটা হলো যে অর্থনীতি পুনরুদ্ধারে প্রধানত ভূমিকা রাখতে হবে আর্থিক সেবা খাতকেই। ধাক্কা সামলাতে প্রয়োজনীয় তহবিল আসবে এখান থেকে। সেন্ট্রাল ব্যাংক এবং অন্যান্য ব্যাংকই এই সংকটে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, কারণ রাজস্ব কমে গেছে, মানুষের ব্যবসা আয় কমে গেছে, সরকার রাজস্ব পাচ্ছে না। সেই জন্য সেন্ট্রাল ব্যাংক প্রয়োজন হলে টাকা প্রিন্ট করে হলেও তারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। সুতরাং এই জায়গাটাতে আমাদের আর্থিক খাতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের অর্থনীতির যে পুনরুদ্ধার আরো বেগবান ও কার্যকর করতে হবে ডিজিটাল আর্থিক সেবা, কেননা আর্থিক অন্তর্ভুক্তি নীরব বিপ্লবে প্রধানত ভূমিকা রেখেছে ডিজিটাল আর্থিক সেবা। আমরা দেখেছি গত এই 1 দশকের মতো সময়ে ডিজিটাল আর্থিক সেবায় আমাদের জীবনের প্রত্যেকটা স্তরে স্পর্শ করেছে। তুমি, আমি এবং রিক্সাওয়ালা, একজন ভিখারিও এখন মোবাইলে ব্যাংকিং করে। সুতরাং এরকম একটি ডিজিটাল বিপ্লব বাংলাদেশে ঘটে গেছে। আর্থিক সেবার আওতারা বাইরে থাকা মানুষের কাছে নিরাপদে অথচ ন্যূনতম ব্যয়ে পৌঁছানো গেছে এই টেকনোলজি ব্যবহার করে। এবং অর্থনীতি পুনরুদ্ধারেও প্রধানতম কৌশল হবে উদ্ভাবনী ডিজিটাল সেবা নিয়ে মানুষের দুয়ারে পৌঁছা। এই যে দেখো, প্যান্ডেমিক কালে লকডাউনের সময় আমাদের গার্মেন্টস খাতকে বাঁচিয়ে রাখাটা খুব জরুরি ছিল, কারণ এটা আমাদের একটা গুরুত্বপূর্ণ খাত। এখানে লক্ষ লক্ষ মেয়েরা কাজ করে। সুতরাং তাদের বেতন পৌঁছে দেওয়ার জন্য আমরা উদ্ভাবনীমূলক ডিজিটাল টেকনোলজি, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ব্যবহার করে আমরা তাদেরকে টাকাটা পৌঁছে দিতে পেরেছিলাম, এবং সেটা সম্ভব হয়েছিল মাত্র 2% হারে এই উদ্যোক্তাদের
এই ঋণ দিয়েছিল সরকার। সুতরাং এইভাবে কিন্তু মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের সুবিবেচনা নীতিগুলোর সুফল ভোগ করছে আমাদের বাংলাদেশ, এবং এটাকে আরো আরো উদ্ভাবনী করবার চেষ্টা করতে হবে। আমরা ইতিমধ্যে যে সাফল্যগুলো দেখতে পাচ্ছি, গত এক দশক আগে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের সম্ভাবনা ও চ্যালেঞ্জগুলোকে বিবেচনায় নিয়ে ব্যাংক লেড মডেল বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেয় কেন্দ্রীয় ব্যাংক। আমরা সেই সময় উদ্যোগ নিয়েছিলাম 2011 সালের দিকে আমরা উদ্যোগ নিয়েছিলাম যে আমরা একটা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস চালু করব, কিন্তু এই সার্ভিসটা হবে ব্যাংকের নেতৃত্বে। এটা আমরা যারা মোবাইল দেয় তোমাদের তাদের নেতৃত্বে রাখিনি, আমরা রেখেছিলাম এটা ব্যাংকের নেতৃত্বে। এবং ব্যাংকের সাবসিডিয়ারি হিসেবে দেখো এই যে বিকাশ ব্যাংকের একটা সাবসিডিয়ারি অর্গানাইজেশন হিসেবে বের হয়ে এসেছে। রকেট আবার ব্যাংকের ভেতরেই, ডাচ বাংলা ব্যাংকের ভেতরেই। এরকম অন্যান্য অনেকেই কেউ সাবসিডিয়ারি করেছে, কেউ ব্যাংকের একটা অংশ করেছে, কিন্তু একটা ফ্লেক্সিবল মডেল আমরা দাঁড় করিয়েছিলাম। 3-4 বছরের মধ্যে সর্বস্তরের নাগরিকদের এই সেবার আওতায় নিয়ে আসা সম্ভব হয়েছিল। বিশ্বের জন্য বাংলাদেশ এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছিল এই মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে। সে সময়ের সাহসী ও সুবিবেচনা প্রসূত উদ্যোগের সুফল পাওয়া গেছে করোনা পরিস্থিতিতে বিপুল ভাবে এই ডিজিটাল মানি কিন্তু কাজে লেগেছে। তোমরা সেটা দেখেছো, আমি একটা উদাহরণ দিলাম। করোনা পরিস্থিতি মোকাবেলায় ভূমিকা রাখছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস। কিভাবে? রেকর্ড পরিমাণ লেনদেন হচ্ছে। জুলাই 2020-এ মোট লেনদেন প্রায় 63,000 কোটি টাকা হয়েছে। ক্যান ইউ বিলিভ ইট? 63,000 কোটি টাকা মোবাইলে লেনদেন হয়েছে। ক্যাশ ইন ক্যাশ আউট বা নানাভাবে এই টাকা এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়েছে। 63,000 কোটি টাকা এক মাসে। আগের বছরের তুলনায় সেটা 68% বেশি। তার মানে এখন মোবাইলের বেশি লেনদেন হচ্ছে। করোনার মাসগুলোতে প্রতি মাসেই এই পরিমাণ বাড়ছে এবং অ্যাকাউন্ট গুলো সচল হচ্ছে। আগে কিন্তু অনেকেই মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট খুলতো, সেটা সচল হতো না। ফেব্রুয়ারি 2020-এ সচল অ্যাকাউন্টের সংখ্যা ছিল 2.7 কোটি। সেখানে জুলাইতে এসে সেটা 4.3 কোটি, প্রায় দ্বিগুণ। এই কয়েক মাসে দ্বিগুণ হয়ে গেছে সচল অ্যাকাউন্ট। যে অ্যাকাউন্ট গুলো আমরা খুলেছিলাম কিন্তু অ্যাকাউন্ট ব্যবহার করতাম না, এটা খুলে গেছে এখন। দৈনিক লেনদেন একই সময়ের ব্যবধানে গড় দৈনিক লেনদেন বেড়েছে 43%। মানে 1,425 কোটি টাকা থেকে 2,032 কোটি টাকা এই গত কয়েক মাসে এটা হয়েছে। 10 লক্ষের মতো বেশি এজেন্ট আমার সারা দেশে এই সেবা দিয়ে যাচ্ছে। এই লকডাউনের মধ্যেও তারা এই সেবাটা দিয়ে গেছে। অর্থনীতি আবার চাঙ্গা হতে শুরু করেছে এবং মানুষ ক্রমে আরো বেশি মাত্রায় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের দিকে ঝুঁকছে। নিরাপত্তা ও নির্ভরতার বিবেচনায় এটা মানুষ ঝুঁকছে। ব্যাংকে ব্রাঞ্চে না গিয়ে মানুষ মোবাইলে টাকা লেনদেন করছে, বিদ্যুৎ বিল দিচ্ছে, স্কুলের বেতন দিচ্ছে, এটা তোমরা নিজেরাও রিচার্জ করছো, কত কিছুই সম্ভব। সরকারি বেসরকারি বাণিজ্যিক কল্যাণমুখী সব ধরনের লেনদেনেই ভরসা রাখা হচ্ছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের উপর। সরকার সিদ্ধান্ত নিয়েছে আর কিছুদিনের মধ্যে প্রাইমারি স্কুলের শিক্ষকদের যে বেতনও তারা মোবাইলে দেবে, এরকম সিদ্ধান্ত নিয়েছে। এবং আরো অনেক সেবা, যেমন ধরো সামাজিক সুরক্ষাগুলো নীতি, যেগুলো সোশ্যাল প্রোটেকশন, বিভিন্ন ভাতা, এগুলো মোবাইলে দেওয়া শুরু হচ্ছে বা হয়েছে। সামাজিক নিরাপত্তা ভাতাগুলোর দ্রুত তুলনামূলক ত্রুটিবিহীনভাবে পৌঁছানো গেছে বিপন্ন মানুষের কাছে। জুলাই 2020-এ দেয়া হয়েছে 1,100 কোটি টাকা, যা আগের বছরের চেয়ে 158% বেশি। এবার যে সোশ্যাল প্রোটেকশন, যেটা ভাতাগুলো, এগুলো এই মোবাইলে বেশি করে দিচ্ছে। 1,100 কোটি টাকা এবার এই বছর এই জুলাই মাসে গিয়ে দিচ্ছে। বিজনেস টু পিপুল লেনদেন হয়েছে, অর্থাৎ ব্যবসায়ী যে মানুষের কাছে যে যারা কেনা বেচা করেছে তাদের যে লেনদেন হয়েছে 4,600 কোটি টাকা। ইটস এ হিউজ থিং। প্রায় 5,000 কোটি টাকার মতো আমাদের লেনদেন হয়েছে। গার্মেন্টস শ্রমিকদের বেতন MFS এ দেওয়া হয়েছে। 2 ঈদে স্বজনদের কাছে টাকা পাঠানো হয়েছে। এভাবে অনেকে ঢাকা শহর থেকে গ্রামে যায় নাই করোনার ভয়ে, তারা কিন্তু ঠিকই কোরবানি দিয়েছে, তারা ঠিকই টাকা পাঠিয়েছে। আমি নিজেও টাকা পাঠিয়েছি গ্রামে এই মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে। মানুষ দ্রুতই মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ব্যবহারে অভ্যস্ত হয়ে উঠছে। এটা নিউ নরমালের সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য নতুন সেবাও আসছে। তোমরা শুনেছো সিটি ব্যাংক ও বিকাশ এরই মধ্যে একটা নতুন ঋণ কর্মসূচি চালু করেছে। 10,000 টাকার একটা ন্যানো প্রোগ্রাম, ছোট প্রোগ্রাম। তারা 3 মাসের জন্য একটা লোন দেবে। এটার জন্য তোমার কোনো কাগজ লাগবে না,
কিচ্ছু লাগবে না, শুধুমাত্র তোমার ন্যাশনাল আইডি এবং তোমার বিকাশের অ্যাকাউন্টে তুমি গত 3 মাসে কত টাকা লেনদেন করেছো এই হিসাব করে তুমি যখন অ্যাপ্লাই করবে টাকাটার জন্য, অ্যাপ্লাই করার সাথে সাথে 3-4 মিনিটের মধ্যে তোমাকে এই টাকাটা স্যাংশন হয়ে যাবে, স্যাংশন হয়ে তোমার ওয়ালেটে চলে যাবে। এটা একটা এক্সপেরিমেন্ট চলছে বিকাশ এবং সিটি ব্যাংক। এটা যদি সত্যি সাকসেসফুল হয়, আমার ধারণা একটা বিপ্লব ঘটে যাবে। অনেক দোকানদার, ছোট ছোট দোকানদার, আজকে 5,000 কোটি টাকা 5,000 টাকা দরকার, সাথে সাথে সেখানে তারা নিয়ে নেবে। আজকে একটা স্টুডেন্ট বেতন দিতে পারছে না, সাথে সাথে এই 3-4 মিনিটের মধ্যে একটা লোন ক্রিয়েটেড হয়ে যাবে। তো এরকম একটা সম্ভাবনার দুয়ার খুলে যাচ্ছে ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে। আগামী দিনের আর্থিক খাত বহুলাংশে হবে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নির্ভর। করোনা পরবর্তী পৃথিবীতে গ্রাহকরা এমএফএস কে আরো বেশি মাত্রায় গ্রহণ করবেন বলে আমার বিশ্বাস। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগগুলোর বিকাশে এমএফএস প্রধানত নিয়ামক হয়ে উঠবে, কারণ এটা কস্ট ইফেক্টিভ হবে। অলরেডি মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউট গুলো ধীরে ধীরে মোবাইলে টাকা দেওয়া নেওয়া শুরু করে দিচ্ছে। 49% ক্ষুদে উদ্যোক্তা মনে করেন এমএফএস তাদেরকে প্রতিযোগিতায় সহায়তা করবে। একটা সার্ভেতে আমরা দেখেছি যে ম্যাক্রো ইকোনমির যে অগ্রগতি ও বহুলাংশে নির্ভর করবে এই ডিজিটাল সেবার যথাযথ বিকাশের উপর। এটা আইএমএফ এর একটা স্টাডি কদিন আগে বলেছে যে আমাদের নিজেদের নিচের দিকের চাহিদা পূরণও এই কাজ এটা করবে। এবার আমরা এজেন্ট ব্যাংকিং নিয়ে আসি। এতক্ষণ পর্যন্ত মোবাইল ব্যাংকিং নিয়ে আলাপ করলাম, চলো আমরা এজেন্ট ব্যাংকিং নিয়ে আলাপ করি। করোনাকালে প্রত্যন্ত অঞ্চলে সেবার নতুন মাত্রা যোগ করেছে এই এজেন্ট ব্যাংকিং। আমরা এই এজেন্ট ব্যাংকিং এর গাইডলাইন দিয়েছিলাম, সেই গাইডলাইন ভিত্তিতে এখন এজেন্ট ব্যাংকিং চালু হয়ে গেছে। প্রত্যন্ত অঞ্চলে পূর্ণাঙ্গ আর্থিক সেবার নয়া দিগন্ত উন্মোচন করেছে এজেন্ট ব্যাংকিং। আমাদের একটা সার্ভেতে আমরা দেখতে পাচ্ছি 72% গ্রাহক জানিয়েছেন এজেন্ট ব্যাংকিং আউটলেট গুলো তাদের বসবাসের স্থানের খুব কাছাকাছি হওয়ায় তারা উল্লেখযোগ্য মাত্রায় সময় বাঁচাতে পারছে না। অর্থাৎ বাড়ির কাছে চলে গেছে ব্যাংক, এজেন্ট খুব গ্রামের মধ্যে চলে গেছে, এখন আর ব্যাংকে যেতে হচ্ছে না, সেই জন্য সময়টা বাঁচছে তোমার। এটা একটা সময় বাঁচছে, টাকা বাঁচছে। 67% গ্রাহক জানিয়েছেন এজেন্ট ব্যাংকিং সেবা আসার আগে ব্যাংকে যেতে যাতায়াত বাবদ অর্থ ব্যয় করতে হলেও এজেন্ট ব্যাংকিং আউটলেট কাছাকাছি হয় তাদের আর অর্থ ব্যয় করতে হচ্ছে না। 20% গ্রাহক জানিয়েছেন তাদের এলাকায় এজেন্ট ব্যাংকিং সেবা চালু হওয়ায় তাদের পক্ষে সঞ্চয় করা সম্ভব হচ্ছে, অন্যথায় হতো না। সুতরাং এটা মানুষকে সঞ্চয় মুখীও করে তুলছে এজেন্ট ব্যাংকিং, এবং এটা একটা এজেন্ট অফ চেঞ্জ হয়ে গেছে। এজেন্ট ব্যাংকিং হ্যাজ বিকাম অ্যান এজেন্ট অফ চেঞ্জ। এটা একটা আমাদের জন্য খুবই, একটা ব্রাঞ্চ খুলতে মিনিমাম 5 থেকে 7 লক্ষ টাকা মাসে একটা ব্রাঞ্চ চালাতে লাগে, অথচ তুমি এজেন্ট, তোমার একটা পার্টনার, সে একজন ব্যবসায়ী, তারও লাভ হচ্ছে, ব্যাংকেরও লাভ হচ্ছে, কম খরচে সব সেবা দেওয়া যাচ্ছে। করোনা পরিস্থিতিতে এজেন্ট ব্যাংকিং এর উপর নির্ভরতা বহুলাংশে বেড়েছে। সঞ্চয়ের জন্য এজেন্ট আউটলেট এখন মানুষ বেশি যাচ্ছেন গ্রাহকরা, তাই মার্চ থেকে জুন 20-এর সময়ে জমা পড়েছে প্রায় 3 গুণ। বর্তমানে 10,220 কোটি টাকা তোমার জমা পড়েছে এই এজেন্টের মাধ্যমে। অর্থায়নে এগিয়ে যাচ্ছে এজেন্ট ব্যাংকিং। গত বছরের তুলনায় এই বছরের জুনে প্রদত্ত ঋণ বেড়েছে 3 গুণেরও বেশি, 720 কোটি টাকার মতো ঋণ গেছে। করোনা পরিস্থিতিতে রেমিটেন্স প্রেরণে এজেন্ট ব্যাংকিং এর উপর নির্ভরশীল হয়েছেন অনেকেই, এবং 2020-এর মার্চ থেকে জুন এই সময়টায় 7,000 কোটি টাকা থেকে বেড়ে 27,000 কোটি টাকা তোমার রেমিটেন্স এসছে, এবং পার রেমিটেন্সে 50 টাকা করে তারা কমিশন দেয়, এবং এই কারণে এটা এত তাড়াতাড়ি বেড়ে যাচ্ছে। এজেন্ট ব্যাংকিং হিসাবের 87% গ্রামে হওয়ায় গ্রামীণ অর্থনীতি সচল রাখতে এটি বিশেষ ভূমিকা পালন করছে। এজেন্ট ব্যাংকিং মূলত গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা রাখছে, আর গ্রামীণ অর্থনীতি যদি চাঙ্গা থাকে তাহলে কিন্তু আমাদের ম্যাক্রো অর্থনীতি অর্থাৎ জাতীয় অর্থনীতিও চাঙ্গা থাকবে। অর্থনীতি পুনরুদ্ধারে কাজে লাগাতে হবে এজেন্ট ব্যাংকিং এর সম্ভাবনাকে। এটা আসলে একটা সাশ্রয়ী ব্যবস্থা। একটি ব্যাংক, যেটা আমি বললাম, শাখা চালাতে 5 থেকে 7 লাখ টাকা লাগে, এজেন্ট ব্যাংকিং সে তুলনায় অনেক সাশ্রয়ী, ফলে তুলনামূলক কম খরচে সেবা দেওয়া সম্ভব হচ্ছে সাধারণ মানুষকে। এটা খুব সহজ, মাত্র 5 থেকে 7 মিনিট ব্যয় করে কেওয়াইসি তৈরি, মানে ফর্ম পূরণ করতে পারো, অথবা ছবি তুলে কেওয়াইসি, ইলেকট্রনিক কেওয়াইসি তোমরা তৈরি করতে পারো। একটা এনআইডির ছবি দিয়ে
4-5 মিনিটের মধ্যে একটা কেওয়াইসি করা যায় আজকাল। গ্রামের মানুষ এই হিসাব খোলা অনেক সহজ হয়ে পড়েছে, ব্যাংকে যাওয়াই লাগে না। টেকসই প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে ঋণ ও আমানত সেবা সহ সকল আর্থিক সেবা পৌঁছে দেওয়া সম্ভব। বিশেষ করে নারী ডিজিটাল উদ্যোক্তারা খুব সুবিধা পাচ্ছেন। ঘরে বসে যেসব নারীরা ব্যবসা বাণিজ্য করছেন তাদের পেমেন্ট তারা মোবাইলে নিয়ে নিচ্ছেন, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে তারা নিয়ে নিচ্ছেন। ডিজিটাল আর্থিক সেবা আমাদের অর্থনীতি রক্ষার প্রধানত হাতিয়ার হতে পারে এবং আমরা দেখতে পাচ্ছি যে উদ্ভাবনী আর্থিক অন্তর্ভুক্তি নীতির কল্যাণে সর্বশেষ বৈশ্বিক মন্দার মুখেও সামষ্টিক অর্থনীতিকে গতিশীল রাখতে সক্ষম হয়েছে বাংলাদেশ। আমরা 2009 সালে যে আর্থিক 7-8 সালে যে আর্থিক সংকট এসেছিল, বিশ্ব আর্থিক সংকট, সেটার পরে আমরা দেখেছি আমরা খুব দ্রুত মোবাইলে চলে গিয়েছিলাম এবং মোবাইল সার্ভিস এবং ডিজিটাল সার্ভিসের কারণে আমরা কিন্তু অন্য অনেক দেশের চেয়ে আমরা ভালো করেছি, আমাদের স্থিতিশীল ছিল আমাদের অর্থনীতি। করোনা মহামারীর ধাক্কা সামলাতে তারই ধারাবাহিকতায় ডিজিটাল আর্থিক সেবার টেকসই প্রসার নিশ্চিত করতে হবে আর অগ্রাধিকার দিতে হবে অর্থনীতির রক্ষা কবচ যেটা কৃষি ও এসএমই খাতকে। আমাদের এখনো এসএমই খাত এবং কৃষি খাতকে আরো কাজ করতে হবে এবং এই জায়গাটায় আমাদের কাজ করবার অনেক সুযোগ আছে এবং আমাদের যে প্রণোদনা প্যাকেজেও কিন্তু এদের জন্য টাকা দেওয়া আছে। কিন্তু দুর্ভাগ্য হলো ব্যাংকগুলো এখনো অনেক বেশি সক্রিয় না গ্রামে টাকা নিতে। আমাদের বাংলাদেশ ব্যাংক খুব চাপ দিচ্ছে, আমরাও চাপ দিচ্ছি যাতে করে টাকাগুলো তাড়াতাড়ি গ্রামে খরচ হয় এবং এর জন্য যা যা করা লাগে সেন্ট্রাল ব্যাংক সেটা করবে আমরা আশা করি। তবে এর সম্ভাবনা তৈরি হয়েছে এবং ফাইন্যান্সিয়াল সার্ভিস এই যে ইনক্লুশনের কারণে আমাদের ডিজিটাল প্রক্রিয়াতে আমরা মনে হয় যে এটা আমরা নিয়ে যেতে পারবো। প্রত্যন্ত অঞ্চলে অথবা আগে আর্থিক সেবার আওতার বাইরে থাকা গ্রাহকদের কাছে সেবা পৌঁছাতে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এবং এজেন্ট ব্যাংকিং মডেলগুলো কার্যকারিতা ইতোমধ্যে প্রমাণিত। এক্ষেত্রে আরো উদ্ভাবনী কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন মানুষকে ডিজিটাল সেবার প্রতি আরো আস্থাশীল করে তুলবে এবং ফলস্বরূপ অর্থনীতির কাঙ্ক্ষিত গতিও নিশ্চিত করা যাবে। আমি যেটা বলার চেষ্টা করলাম এতক্ষণ ধরে শুধুমাত্র দুটো এক্সাম্পল, একটা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস আর একটা এজেন্ট ব্যাংকিং নিয়ে আলাপ করলাম। কিন্তু ডিজিটাল ফাইন্যান্সিং কিন্তু শুধু এই নয়, ইন্টারনেট ব্যাংকিং। এখন ধরো বিভিন্ন ব্যাংক তার ঘরে বসে ব্যাংকিং করছে, রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট করছে, ঘরে বসে তুমি তোমার স্টেটমেন্ট পাচ্ছ, তুমি মোবাইলে SMS পাচ্ছ, এগুলো সবই কিন্তু ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসের অংশ। এগুলো ছিল না, গত 1 দশকে এগুলো ডেভেলপ করেছে এবং আমাদের একটা বাংলাদেশকে একটা নতুন মাত্রায় ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের জায়গায় নিয়ে গেছে। এবং টাকা যখনই লেনদেন হয়, এই যে তুমি খেয়াল করো 2000 কোটি টাকা যদি মনে করো লেনদেন হয় প্রতিদিন, এই টাকাটা তো বসে নাই, এই টাকাটা ঘুরছে। এই টাকাটা দিয়ে কেউ না কেউ কোনো ব্যবসা করছে, কেউ খাবার কিনছে, কেউ না কেউ কোথাও যাচ্ছে। এই মাধ্যমে আমাদের অর্থনীতির ভেতরে চাহিদা তৈরি হচ্ছে, কনজাম্পশন বাড়ছে, কনজাম্পশন মানে ভোগ বাড়ছে, ভোগ বাড়া মানে চাহিদা তৈরি হচ্ছে, আর চাহিদা তৈরি হওয়া মানেই হলো অর্থনীতি চাঙ্গা হচ্ছে। সেই জন্য দেখবে যে আমাদের আশেপাশে যেমন ভারত গত এই লাস্ট টার্মে গত 3 মাসে তারা 24% তাদের ইকোনমি শ্রিঙ্ক করেছে। 24%, কেন? -24 গ্রোথ ভারতের গত কোয়ার্টারে। তো এটা কিন্তু আমাদের দেশে হয় নাই। আমাদের দেশের, কারণ আমাদের দেশের নিচের দিকের মানুষের কাছে অর্থ নিয়ে যাওয়ার একটা প্রক্রিয়া আছে এবং এই টাকাটা মানুষ যাচ্ছে। আমার ধারণা যে বাংলাদেশ প্রবৃদ্ধির দৌড়ে অন্য অনেক দেশ থেকে অনেক ভালো করবে, কারণ এই ফাইন্যান্সিয়াল ইনক্লুশনটা নিচের দিকে। তবে আমাদের এখনো অনেক কাজ করার বাকি আছে। আমাদের নিচের দিকে যে তোমার অর্থনীতি, সেটাকে ব্যাংকের সাথে অতটা এখনো যুক্ত নাই, কিন্তু মোবাইল ব্যাংকিং এর সাথে যুক্ত আছে। সেজন্য মোবাইল ব্যাংককে, এজেন্ট ব্যাংকে আরো বেশি করে ব্যবহার করা উচিত এবং আমাদের যে কৃষির ঋণ, আমাদের এসএমই লোন, আমাদের যে MFI গুলো, মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউট গুলো যে লোন দেয়, এগুলোর সাথে এই ডিজিটাল টেকনোলজির যুক্ত করে দিলে পরেই দেখবে যে মানে এই জিনিসগুলো, এই চাকা, অর্থনীতির চাকা দ্রুত ঘুরতে থাকবে। আমি শেষ করব যে আমরা এটা এই রবীন্দ্রনাথের একটা কোট থেকে উদ্ধৃতি দিয়ে আমার কথা শেষ করব। রবীন্দ্রনাথ বলেছিলেন, যে দেশে গরিব ধনী হইবার ভরসা রাখে সে দেশে সেই ভরসাই একটা মস্ত ধন। আমাদের দেশে টাকার অভাব আছে,
এই কথা বলিলে সবটা বলা হয় না। আসল কথা আমাদের ভরসার অভাব। আমার মনে হয় যে এই যে ডিজিটাল এই ব্যাংকিং এর মাধ্যমে আর একটা ভরসার পরিবেশ তৈরি হয়েছে। আমরা কল্পনাও করতে পারিনি যে রিক্সাওয়ালা প্রতিদিন দুবার করে তার স্ত্রীর কাছে টাকা পাঠাবে। আগে 1 মাস 2 মাস অপেক্ষা করতে হতো তাকে, টাকা নিয়ে যেত। কারো কাছে যদি টাকা পাঠায় সে হয়তো মেরে দিত। তো এখন প্রতিদিন সে টাকা যা ইনকাম করে সেই টাকাটাই কিন্তু তার স্ত্রীকে পাঠিয়ে দেয়। তার পরিবার সারা মাস ধরে ঠিকমতো খেতে পারে। আগের দোকানদারের কাছে গিয়ে হয়তো বাকিতে খাবার নিত। বলতো যে আমার স্বামী যখন আসবে তখন তোমাকে টাকাটা দিয়ে দিব। কিন্তু দোকানদার অনেক সময় দিত, অনেক সময় দিত না। কিন্তু এখন উল্টো। এখন দোকানদারই রিক্সাওয়ালার স্ত্রীকে বলেন যে আপনি আমার দোকান থেকে জিনিস নেবেন, কারণ আপনি প্রতিদিনই টাকা পান। সুতরাং এই যে একটা পুরো মাইন্ডসেট বদলে গেছে, গ্রামীণ অর্থনীতির পুরো 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 ব্যাপারগুলো বদলে যাচ্ছে এবং এর জন্য আমাদের ডিজিটাল মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, ডিজিটাল এজেন্ট ব্যাংকিং এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আগামী দিনে এটা আরো বেশি করবে। আমাদের অনেক উদ্যোক্তা তৈরি হবে। তোমাদের বয়সী ছেলেমেয়েরা অনেকে এখন গ্রামে কৃষি উদ্যোক্তা হবে, এসএমই উদ্যোক্তা হবে, পোল্ট্রি করবে, তোমরা ফুল চাষ করবে, নানা রকমের ছাদের বাগান করবে। সুতরাং তোমরা উদ্যোক্তা হলেও তোমাদের এই মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, এজেন্ট ব্যাংকিং তোমাদের খুব কাজে লাগবে। তো সুতরাং আমার মনে হয় যে বাংলাদেশ একটা নতুন জায়গায় যাচ্ছে এবং এখানে ধনী তো আছেই, কিন্তু গরিবের হাতেও টাকা দেবার ব্যবস্থা করতে হচ্ছে এবং করতে হবে আমাদের। যত বেশি টাকা আমরা গরিবের হাতে দিব, পিরামিডের নিচটা যত শক্তিশালী করব, আমাদের রাষ্ট্রের কাঠামোটা তত শক্তিশালী হবে এবং আমরা একটা মানবিক বাংলাদেশ, সোনার বাংলাদেশ, যেমনটি আমাদের জাতির পিতা আশা করেছিলেন, যেমন রবীন্দ্রনাথ আশা করেছিলেন, সেরকম বাংলাদেশ আমরা গড়তে পারবো। সেই প্রত্যাশা করে আমি আমার কথা শেষ করছি।